সুপর্ণা সকালে উঠে মুখ ধুতে ধুতেই তার কাজের মেয়ে চম্পা আসে সকালের খবরের কাগজটা হাতে করে। সকালে উঠে ব্যালকনিতে কয়েকটি শৌখিন গাছ লাগিয়েছে সে। গাছগুলিতে জল দেয়, পাতাগুলো পরিষ্কার করে। হঠাৎ দেখলো একটি টবের মাটিতে ফাঙ্গাস লেগেছে। সে সঙ্গে সঙ্গে সাফ অ্যান্টি ফাঙ্গাস টবের কোনাগুলি খুঁচিয়ে নিয়ে দিয়ে দিল। তারপর মাটি সমান করে জল ঢেলে দিল। ইতিমধ্যে চম্পা এক কাপ ধোঁয়া ওঠা, খুব গন্ধ ওঠা লিকার চা আর বিস্কুটের ডিবাটা তার পাশে রেখে গেল। ব্যালকনিতে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়াটা তার একটা বিলাসিতা। আজ কাগজটা খুলে বসতেই মাথাটা ঘুরে উঠল। 3টে মর্মান্তিক রেপ কেস, আর 3জনকেই নৃশংসভাবে রেপ করে মেরে ফেলা হয়েছে। একটা উত্তরপ্রদেশ, একটা মধ্যপ্রদেশে, আর একটা তাদের এই পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে। অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল। একসাথে ডাক্তারি পড়ত সেই আর কৌস্তব। তার সেদিন রাতের বেলায় ডিউটি পড়েছিল জুনিয়র ডাক্তার হিসেবে। কৌস্তব তাকে সাবধান করে বলেছিল, সাবধানে থাকিস রে, চতুর্দিকে সব দালালরা ঘুরছে। কলেজের অন্দরে অন্দরে প্রচুর দুর্নীতি, যা সে একদিন বুঝতে পেরে গিয়েছিল। ক্লাসের শেষে সে কৌস্তবকে বলেছিল, জানিস, প্রচুর দুর্নীতিতে কলেজটা ভরে গিয়েছে। পাশ করে বেরোতে পারলে বাঁচি। ভালো লাগছে না আর এই কলেজে, কেমন যেন একটা নেগেটিভ এনার্জি কাজ করে। শুনেছি প্রিন্সিপালও এর সাথে যুক্ত। কার কাছ থেকে শুনলি? নীলার কাছ থেকে। ও, তোর যে বেস্ট ফ্রেন্ড সেই নীলা? হ্যাঁ রে, সেই নীলা। ও কী করে জানতে পারলো? তা তো জানি না, ও আমাকে বলেনি। কি বলেছিল? এখন আমার ক্লাসের সময় হয়ে গেছে, পরে তোকে বলবো। সেই কৌস্তব সুন্দর, সুপুরুষ, ব্রিলিয়ান্ট ছেলে এবং বড় ঘরের ছেলে। সেও যে তলে তলে ওই দলে যুক্ত ছিল তা সে বুঝতে পারেনি। নীলা সেটা জানতে পেরে তা সুপর্ণাকে জানাবার জন্য সুপর্ণার বাড়ির দিকে রওনা হয়েছিল। কিন্তু কৌস্তব যে তাকে ফলো করছিল তা হতভাগ্য মেয়েটা বুঝতে পারেনি। নীলা অনেকক্ষণ সুপর্ণার সাথে সব কথা বলে মায়ের হাতে লুচি তরকারি খেয়ে দুই বন্ধুই কলেজের পথে বেরিয়েছিল। যেতে যেতে নীলা বলল, আজকাল কলেজে যেতেই ভয় করে, মনে হয় বিপদ যেন ওত পেতে আছে। কিন্তু বিপদ যে এত কাছাকাছি আর এত তাড়াতাড়ি ঘাড়ে এসে যাবে তা সেদিন বুঝতে পারেনি। তারা একটু এগোতেই একটা কালো অ্যাম্বাসেডর এসে তাদের পাশে দাঁড়ালো আর অভ্যস্ত এক টানে নীলাকে মুখ বন্ধ করে গাড়িতে তুলে নেয়। ঘটনার আচম্বিতে সুপর্ণা কিছুক্ষণ হতভম্ব হয়ে যায়, তারপর হেল্প হেল্প করে ছুটতে থাকে। সেই সময় একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায় এবং সুপর্ণাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সেই পুলিশ অফিসার, এখনও নামটা মনে আছে তার, অজয় দত্ত, সুপর্ণাকে বাড়ি পৌঁছে দেয়। বহু খোঁজাখুঁজির পর নীলার বডি যখন পাওয়া যায় তখন তা রক্তাক্ত ও অতি বীভৎস অবস্থায় পাওয়া যায়। নীলার চোখে মুখে সেই যন্ত্রণার ছাপ সুস্পষ্ট। কোর্টে দাঁড়িয়ে সুপর্ণা যখন সাক্ষী দিতে ওঠে তখন তার উল্টো দিকের কাঠগড়ায় দাঁড়িয়েছিল কৌস্তব। কৌস্তব নিশ্চিন্ত ছিল সুপর্ণা তার বিরুদ্ধে সাক্ষী দেবে না। কিন্তু নীলার ওই ভয়ঙ্কর মৃতদেহ দেখে সে বেশ কিছুদিন ট্রমায় চলে গিয়েছিল। একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য সুপর্ণার মা বলেছিলেন সেদিন, সুপু, সব যদি জেনেও থাকিস তবু সাক্ষী দিস না। সাক্ষী দিলে আজ যা নীলার সাথে হয়েছে কাল তা তোর হবে না। কি বলছো মা তুমি? আমার কি হবে ভেবে আমি শত শত নীলাকে বিপদের মুখে ঠেলে দেব? আমি যা জানি তা সবই বলে দেব। কোর্টে কেস ওঠা 2 দিন আগে কৌস্তবের দাদা সুপর্ণার কাছে এসে মিনতি করে বলে, একবার চলো জেলে, আমার ভাই তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছে। সুপর্ণার মা বলল, কি করে আপনাকে বিশ্বাস করব? ধর্ষকের ভাই ধর্ষকই হয়। হ্যাঁ, আমি জানি আমাকে বিশ্বাস করা কঠিন, তাই পুলিশ আমাকে নিয়ে এসেছে। আমি ভ্যানে করে এসেছি। কিন্তু তবু সুপর্ণার বাবা মা তাকে একা ছাড়েননি,
তারাও সঙ্গে গিয়েছিলেন। কৌস্তব তখন কাস্টাডিতে। সুপর্ণা গিয়ে দেখা করে বলল, তোকে ভালোবেসে একদম ঠকে গেলাম। কৌস্তব বলল, জানি, তবু আজ আমার কথাগুলো তোকে একটু শুনতে হবে। বিশ্বাস কর, আমিও তোকে সমস্ত মন প্রাণ দিয়েই ভালোবেসেছিলাম, কিন্তু আমি ফেঁসে গিয়েছিলাম। ওদের চক্রের কথা আমি জেনে গিয়েছিলাম, তাই ওদের সাথে আমাকে থাকতে হতো। আমাকে বলেছিল যে আমি যদি ওদের হয়ে কাজ না করি, ওরা উঠিয়ে নিয়ে নীলার মতো অবস্থা করে দেবে, যা ইতিপূর্বে অনেকের সাথে হয়েছে। সব যে হসপিটাল থেকে হয়েছিল তা নয়, বিভিন্ন জায়গা থেকেই চলেছিল। একদিন নীলাও জেনে ফেলে, আর ও যে তোকে জানাবে এ বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। আমি নীলাকে ফলো করে শুধু বলতে চেয়েছিলাম বাড়ি থেকে একদম না বেরোতে, আর তোর কাছে না যেতে, তাহলে দুজনেরই মারাত্মক বিপদ হবে। নীলা সেটা থ্রেট বলে ভাবল। নীলাকে দলের লোক অনেক দিন ধরে ফলো করছিল, আর প্রত্যেকটার সময় আমাকেও নিচ্ছিল। নীলা যদি আমার কথা শুনে বাড়ি থেকে বার হওয়া বন্ধ করে দিত, তাহলে এই বিপদের মুখে হয় তোকে পড়তে হতো না। যাই হোক, আমি তোর কাছে কোনো সাফাই দিচ্ছি না, কিন্তু যেদিন দেখলাম নীলা তোকে জানাবার জন্য তোর বাড়ির দিকে যাচ্ছে, তখন বাধ্য হলাম ওকে তুলে নিতে। কারণ তুই যদি জেনে যেতিস তাহলে নীলার কাছ থেকে, তাহলে ওরা তোকেও বাঁচতে দিত না। আমার একটা অনুরোধ, সাক্ষী যখন দিতে উঠবি তখন যা বলার আমার সম্বন্ধে বলবি, আর কারোর নাম বা কি জানিস কিছু বলিস না। কারণ তোর যদি ওই পরিণতি হয়, আমি কিছুতেই মেনে নিতে পারবো না, মরেও শান্তি পাবো না। যদি সম্ভব হয় বোম্বে বা অন্য কোনো মেডিকেল কলেজ থেকে বাকিটা কমপ্লিট করিস, এখান থেকে চলে যাস। সব শুনে সেদিন সুপর্ণা পাগলের মতন কান্নায় ভেঙে পড়েছিল। জেলের মধ্য থেকে কৌস্তবও সেদিন খুব কেঁদেছিল। চোখের সামনে সুপর্ণা দেখেছিল জয়েন্টে স্ট্যান্ড করা একটা সোনার ভবিষ্যৎ, যা সেরকম একটা ছেলের আশা স্বপ্ন সব টুকরো টুকরো হয়ে কিভাবে ভেঙে পড়েছিল। জজ সাহেব সেদিন তার অনুরোধে সাজা কমিয়ে 14 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। সুপর্ণা সাক্ষীর সময় শুধু অজ্ঞান হয়ে যাবার আগের মুহূর্তে বলেছিল, ওকে ফাঁসি দেবেন না, কারণ ও উপলক্ষ মাত্র, পেছনে অনেক বড় চাই আছে, তাদের খুঁজে বার করতেই হবে, তা না হলে এক এক করে ব্রিলিয়ান্ট ছেলেমেয়েদের অবস্থা কৌস্তব আর নীলার মতন হবে। এরপর তাকে নিয়ে তার বাবা মা বোম্বে চলে আসেন। মুম্বাইয়ের কেজে সোমাইয়া মেডিকেল কলেজ থেকে সে ডাক্তার হয়ে বেরোয়, আর ওই হসপিটাল থেকে মেডিসিনের ওপর এমডি করে বিদেশ থেকেও ডিগ্রি নিয়ে এসেছিল। বিয়ের প্রস্তাব অনেক এসেছিল, সে সব ফিরিয়ে দিয়েছিল। বাবা মাকে বলেছিল কৌস্তবের জন্য আমাকে অপেক্ষা করতেই হবে, আর প্রকৃত অপরাধীদের বিচার চাই, নীলার খুনির বিচার চাই। তার আগে আমি কোনো বিবাহিত সম্পর্কের মধ্যে যেতে পারবো না। বোম্বের এই ফ্ল্যাটটা বাবা মা তার জন্য করে গেছে। সে এখন সোমাইয়া মেডিকেল কলেজেরই ডাক্তার। সুপর্ণা দিন গুনছিল, আজ বারান্দায় বসে 14 বছর হতে আর কতদিন বাকি। আজও কাগজে নির্মম রেপ কেসের ঘটনা বেরিয়েছে। কবে এইসব রেপিস্টদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে, আর কতদিন পরে নীলার আত্মার শান্তি হবে, আর কতদিন? বিড়বিড় করে বলতে লাগলো, প্রকৃত অপরাধীদের নির্মম বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কলমে পারমিতা চ্যাটার্জি।